সচিবালয়ের সামনে 11 দলীয় ঐক্যের অবস্থান ঘিরে সৃষ্টি হয়েছে উত্তেজনা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী। দর্শক দেখতে পাচ্ছেন সচিবালয়ের সামনে জামাতের অসংখ্য নেতাকর্মী আহত হয়, বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সহ অসংখ্য নেতা আহত হয়। সম্মানিত দর্শক, জুমার পরেই বিএনপি জামাত এনসিপির ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হয়েছে। ইতিমধ্যে কিন্তু সচিবালয়ের সামনে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে, সেখানে রণক্ষেত্র পরিণত হয়েছে। দর্শক, বিএনপি এবং জামাতের যে সংঘর্ষ, সেখানে জামাতকে কঠিনভাবে পিটাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। দর্শক, ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন জামাত এনসিপি বিএনপি যে সংঘর্ষ, সেই সংঘর্ষকে কেন্দ্র করে যে রণক্ষেত্র পরিণত হয়েছে, জামাতের নেতাকর্মীরা দৌড়ে পালাতে বাধ্য হচ্ছেন। দর্শক, সেখানে ভয়াবহ, চলুন এই চিত্রগুলো দেখে আসি। দর্শক, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না আসলে মূল ঘটনা কি হয়েছিল, কি কারণে তাদের ভিতরে সংঘর্ষ শুরু হয়েছে। দর্শক, ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সংকট, কৃত্রিম সংকট তৈরি করেছে এই সরকার। নিজেদের ভাগ বাটোয়ারার জন্য সিন্ডিকেটের সাথে হাত মিলিয়ে কৃত্রিম গ্যাস সংকট করে তারা গ্যাসের দাম বাড়ানোর পায়তারা করছে। আমরা আজকে সচিবালয়ে এসেছি, সরকারের এই পায়তারা আমরা যে কোনো মূল্যে রুখে দিব ইনশাআল্লাহ। এবং এই সরকার কিন্তু বন্ধুগণ, সিএনজি স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে চাঁদা আগের থেকে 3 গুণ বেশি দেওয়া লাগে। আপনি ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করুন, আগের থেকে 2 গুণ বেশি তাদেরকে চাঁদা দিতে হয়। একদিকে ট্যাক্স প্রশাসনের লোকেরা গিয়ে চাঁদা নেয়, একদিকে দলীয় প্রশাসনের লোকেরা গিয়ে চাঁদা নিচ্ছে। এই হচ্ছে দেশের পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের উপরে, সাধারণ শিক্ষার্থীদের উপরে, বিরোধী মতের উপরে সরকার দলীয় ছাত্র সংগঠনের দমন পীড়ন, নির্বাচিত ছাত্র সংসদ নেতৃবৃন্দদের উপরে হামলা করা হচ্ছে। একযোগে সকল ক্যাম্পাস দখলদারিত্ব করার চেষ্টা করা হচ্ছে। আমরা এই ধরনের আচরণের সাথে পরিচিত এবং এই ধরনের আচরণ আসলে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিদ্যুতের দাম বাড়াবেন না, আপনি কেন বিদ্যুতের দাম বাড়িয়েছেন? আপনি প্রতিশ্রুতি দিয়েছেন কর্মসংস্থান করবেন, দ্রব্যমূল্যের দাম বাড়াবেন না, আপনি এখন দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছেন। এসব পায়তারা চলবে না, এসব মুনাফিকগিরি। এসে সচিবালয়ের সামনে এখন অবস্থান নিয়েছেন জামায়াত নেতৃত্বাধীন 11 দল এবং এই বিষয়ে আমরা একটু জেনে নিতে চাই। সহকর্মী ফয়সাল মাহমুদ সেখানে আছেন। ফয়সাল, 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা সচিবালয়ের সামনে অবস্থান নিলেন, তাদের মূল দাবিগুলো কি কি?
শাওন, মূলত সচিবালয়ের সামনে এই মুহূর্তে 11 দলীয় জোটের যে নেতৃবৃন্দ সহ তাদের যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে ইতিমধ্যে পুলিশ বেশ কয়েক জায়গায় বাধা দিয়েছে, অর্থাৎ তাদের যে মিছিল নিয়ে তাদেরকে সচিবালয়ের উদ্দেশ্যে যে যাত্রা ছিল সেটিকে ইতিমধ্যে পুলিশ আটকে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিরোধী দলীয় নেতা সচিবালয়ের দিকে যাত্রা করছেন এবং সেখানে আমরা দেখছি পুলিশের অবস্থান রয়েছে এবং সেখানে বেশ ধাক্কাধাক্কিও হচ্ছে। সেখানে জামায়াতের আমির, এনসিপির আহ্বায়ক নাহিদ সহ তাদের যে জোটের নেতৃবৃন্দরা রয়েছেন তারা রয়েছেন এবং সেখানে মূলত যে পুলিশের ব্যারিকেডটি রয়েছে, অর্থাৎ কয়েক স্তরে আমরা বাধা রয়েছে। সেখানে জামায়াতের আমির হয়তো পুলিশের যে নেতৃবৃন্দ, যে কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা বলার জন্য, তাদের সাথে কথা বলেই হয়তো তারা সচিবালয়ের যে দায়িত্বশীল মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা বিদ্যুৎ বিভাগ, জ্বালানির যে সংকট রয়েছে সেই সংকটের যারা দায়িত্বশীল রয়েছেন তাদের কাছে হয়তো তাদের যে প্রতিবাদ কিংবা তাদের যে প্রতিবাদ সেটি পৌঁছে দেওয়ার জন্যই তারা সচিবালয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে এবং সেই উদ্দেশ্যেই মূলত আজকের যে সমাবেশ, সেই সমাবেশ থেকেই তারা মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা করছে। মূলত এই সমাবেশে 4টি দাবি ছিল মূল। সেখানে আপনি জানেন যে জ্বালানি এবং গ্যাসের যে তীব্র সংকট বিদ্যমান রয়েছে, তার পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভুতুড়ে বিল নিয়ে, বিদ্যুৎ বিল নিয়ে তাদের যে অভিযোগ ছিল এতদিন জনগণের, সেই দাবি, সেই সংকট সমাধানের জন্যই মূলত জামায়াত সহ আজকের এই তাদের যে অবস্থান কর্মসূচি, সেখান থেকেই মূলত সরকারের উদ্দেশ্যে যে জনগণের যে মৌলিক চাহিদা, অর্থাৎ এই যে তেল, গ্যাস, বিদ্যুতের যে চাহিদা, সে চাহিদা পূরণে ব্যর্থ হলে সরকারকে পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। সেই সাথে তারা বলছেন যদি সরকার এই সংকট সমাধান করতে না পারে তাহলে তারা আরও বৃহত্তম কর্মসূচিতে যাবেন এবং ইতিমধ্যে সেই কর্মসূচিও তারা ঘোষণা করেছেন। তারা ঢাকার পাশাপাশি আজকে জেলা এবং উপজেলা পর্যায়েও তারা সকল বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি নিয়েছেন। এর পাশাপাশি আগামীতে তারা 4টি বিভাগীয় শহরেও লং মার্চের ঘোষণা দিয়েছেন এবং জামায়াতের আমির আজকে স্পষ্ট করে বলেছেন যে ভবিষ্যতে তাদের এই লং মার্চগুলোতে যদি সরকার বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে তারা আরও তীব্র আন্দোলন গড়ে তুলবেন এবং সেখান থেকেই মূলত সরকার পতনের আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন জামায়াতের আমির সহ 11 দলীয় জোটের নেতৃবৃন্দরা। মূলত তাদের এই দাবি দেওয়াগুলো নিয়েই তারা আজকে সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা করেছেন এবং তাদের যে প্রতিবাদ কর্মসূচি অবস্থান সেটি জানানোর জন্যই মূলত তারা রয়েছেন কিংবা মন্ত্রী যারা দায়িত্বশীল আছেন তাদের উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করেছিলেন। যদিও সচিবালয়ের ঠিক সামনেই এই বৃষ্টির মধ্যেও আমরা সবাই রাজপথে অবস্থান করছি, এটাই এই সরকারের জন্য একটা বড় বার্তা। সামনের দিন আসতেছে, বর্ষা বিপ্লব সংগঠিত হয়েছিল 2024-এ, প্রয়োজন লাগলে 2026-এও হবে। এটা সরকারের আচরণের উপর নির্ভর করবে। সরকার 5 মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গ্যাস দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছে না। কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, একটি কর্মসংস্থানও নিশ্চিত করতে পারে নাই। অন্যদিকে আমরা দেখছি বিশ্ববিদ্যালয়গুলোতে, ক্যাম্পাসগুলোতে সরকার দলের নতুন ক্ষমতাসীন ছাত্র সংগঠন, ছাত্র দলের সন্ত্রাসীরা, বিরোধী দলের যারা ছাত্র নেতা রয়েছে, ছাত্র শিবির, ছাত্র সংসদ এবং ছাত্র শক্তির নেতৃবৃন্দদের উপরে নির্বিচারে হামলা করছে। তারা পুরনো ছাত্রলীগের জায়গা দখল করে ক্যাম্পাস দখলের পায়তারা করছে। আমরা বলবো জুলাই গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধারা এখনো ক্যাম্পাসগুলোতে রয়েছে। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।